Tripura Info News Update. ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 10 রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে প্রকাশ্য অধিবেশনের মধ্য দিয়ে। বক্তব্য রাখবেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সারা দেশে শ্রমজীবী অংশের মানুষ সহ এবং তার মধ্যেও সবচেয়ে বেশি দুর্বলতর দলিত, আদিবাসী আরো অন্যান্যদের উপরে আমাদের দেশের বর্তমান শাসক গোষ্ঠী কিভাবে উপর্যুপরি আক্রমণ নামিয়ে আনছে সে সম্পর্কে বলেছেন এবং তার প্রেক্ষিতে এই দুর্বল অংশের মানুষকে সুরক্ষিত রাখতে এবং তার সাথে সাথে সারা দেশের মধ্যে শ্রমজীবী অংশের মানুষ তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে কিভাবে লড়াই করতে হবে এই কথাগুলো তিনি বলে গেছেন। এখানে আপনারা এই সম্মেলনে যখন মিলিত হয়েছেন, একটা খুবই জটিল পরিস্থিতি, আন্তর্জাতিক ক্ষেত্রেতে, জাতীয় ক্ষেত্রেতে একটা গুরুতর একটা অনিশ্চয়তার যে পরিবেশ তৈরি হয়েছে। আমাদের এই এশিয়া ভূখণ্ডের এই একটা প্রান্তে যুদ্ধ চলছে, প্রতিনিয়ত আকাশ থেকে বোমা পড়ছে, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, সম্পত্তির ধ্বংস হচ্ছে। তার মানে হলো যে শ্রমজীবী মানুষের অধিকার এটা আরো বেশি বেশি করে ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক তার একই ধাঁচে আমাদের দেশেও বর্তমানে যারা শাসক দল আছেন, শাসক গোষ্ঠী আছেন, তারা এরকম একটা অনিশ্চয়তার পরিবেশ, একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে তৈরি করেছে। এগুলো অনিবার্য ছিল না, যে না এরকম একটা আকস্মিক অন্যায়, অযাচিত এই ধরনের যুদ্ধ, অশান্তি, বৈষম্য এটাকে প্রতিহত করা যেত না, এটাকে রোখা যায় না তা না। কেন হচ্ছে বিস্তারিত বলার সুযোগও নাই, প্রয়োজনও এখানে নাই। আমরা যারা একটু সচেতন নাগরিক, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখি একটাই, যে পুঁজিবাদী ব্যবস্থা, সে ব্যবস্থার অনিশ্চয়তা, এটাকে রক্ষা করার জন্য নানা অজুহাতে আজকে এই দেশ, কালকে সে দেশ, তার উপর আক্রমণ করতে হবে। আর দুর্ভাগ্যের হলো সেই জায়গায় আমাদের দেশের যারা শাসনকর্তারা সেখানেও যে মাথা নত করে, নত জানু হয়ে তাদের যে পৃষ্ঠপোষকতা করছে, যার ফলশ্রুতি আমাদের দেশের শ্রমজীবী অংশের মানুষের উপরে, সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে এবং তার মধ্যেও যারা প্রান্তিক, পশ্চাৎপদ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, তার উপর বহুমুখী সংকট আজকে এসে চাপছে। কেন আজকে দলিত, কেন এই আদিবাসী? কমরেড বিক্রম সিং কিছু বলার চেষ্টা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। যে এই সভ্যতার বিকাশের হাত ধরে, শ্রেণী বিকাশের পথ ধরে বিগত হাজার হাজার বছর ধরে
আমাদের দেশে আজকে এই ব্যবস্থা তৈরি হয়েছে, এবং আমরা যদি লক্ষ্য করি এই ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে কাদের সূক্ষ্ম হাত, কাদের লম্বা হাত, কাদের পরিকল্পিত হাত, কারা কিভাবে ব্যবহার করছে। একদিক থেকে ধর্মকে ব্যবহার করে। আমরা ধর্মের বিরোধী না। ধর্ম মানেটা কি? ধর্ম মানে হলো প্রত্যেকটা মানুষকে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে সবাইকে ভালোবাসা। সব ধর্মের মূল কথাই তা। কিন্তু এই ধর্মকে আড়াল করে কায়েমি স্বার্থ, সেই সামন্তবাদী ব্যবস্থা থেকে আজকে বুর্জোয়া গণতন্ত্রের ব্যবস্থাও একই কায়দায় ধর্ম ব্যবসায়ী এবং কায়েমি স্বার্থ বা আজকের এই বুর্জোয়া গণতন্ত্রের ঠিকাদাররা আমাদের দেশের এই দলিত, আদিবাসী এবং অন্যান্য দুর্বলদের উপরে সেই স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশের বর্তমান রাজনীতিতে যে দেখি, এই যে নির্বাচন আসছে, 5টা রাজ্যে নির্বাচন হবে, আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে। আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা হয়নি বা ভোট ঘোষণা করানো হয়নি। এখন তো বলার অপেক্ষা রাখে না। নির্বাচন কমিশন মানে হলো আমাদের দেশের শাসক দলের একটা পুতুলে পরিণত তারা হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তাদের প্রস্তুতি সম্পন্ন করার আগে নির্বাচন কমিশন এই ভোট ঘোষণা করবে না, কিন্তু করবে। কিন্তু আমরা কি দেখছি? আমাদের প্রধানমন্ত্রী কদিন বাদে বাদে আসামে আসছেন, কেরালায় যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, অর্থাৎ যেখানে নির্বাচন হবে। পশ্চিমবাংলায় আসছে। কথায় কথায় ধর্ম, কথায় কথায় বলছে হিন্দু খতরা মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। এটা তাদের হাতিয়ার। কিন্তু আপনি কতক্ষণ হিন্দু, আদিবাসী হন বা দলিত হন বা অন্যরা, কতক্ষণ তার আপনাকে হিন্দু মনে করে? যতক্ষণ তার হাতে সেই ক্ষমতার রাজদণ্ড তার কবজায় না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি হিন্দু। আর যে মাত্র ক্ষমতা কবজা হয়ে গেল, আপনি তো দলিত, আপনি শূদ্র, আপনি বৈশ্য, আপনি কাপালি, তখন আপনি আর হিন্দু না। তখন আপনার জন্য মন্দিরে দরজা খুলবে না। তখন আপনার জন্য, আপনি যখন আপনার জমির অধিকার চাইবেন, এখানে কমরেড সুধন পার্লামেন্টে দেয়া একটা তথ্যের ভিত্তিতে এখানে বলেছে, দলিত এবং আদিবাসী আমাদের দেশের প্রচলিত যে সংরক্ষণের তার অনুপাতে যে তথ্য দেওয়া হয়েছে, সে তথ্য অনুসারে তাদের প্রাপ্যতা কত। যখনই আপনি তাকে জিজ্ঞেস করবেন আমার এই চাকরি কোথায়, আমার জন্য বাজেটে তার যে ব্যবস্থাপনা কোথায়, আমার জন্য অন্য বিভিন্ন সংস্থানে জনসংখ্যার অনুপাতে আমার প্রতিনিধিত্ব কোথায়, তখন আপনি আর হিন্দু থাকেন না।
তখন আপনাকে ভাগ করা হবে নানাভাবে। শুধু সংখ্যালঘু তাদের তো ভাগ করা হচ্ছেই, এমনকি হিন্দু ধর্মের মধ্যেও আজকে সেভাবে বিভাজন তৈরি হচ্ছে। যেমন এই যে 2026-27 সালের বাজেট পেশ হয়েছে, একটা পর্ব শেষ হয়েছে, আরেকটা পর্ব বোধহয় শুরু হবে আগামী 11 তারিখে। অতীতে ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে সরকারগুলো তফসিলিদের, আদিবাসীদের, অন্যান্যদের খুব ভালো সেরকম ভাবে সব দিক থেকেই তাদের নিরাপত্তার গ্যারান্টি তৈরি করতে পেরেছিল, কথা বলবো না। কিন্তু তারপরও যে আমাদের দেশের এরকম অর্থনৈতিক নীতি গ্রহণের ক্ষেত্রেতে, আন্তর্জাতিক ক্ষেত্রেতে আমাদের ভূমিকা কি হবে সেসব ক্ষেত্রেতে একটা দেশপ্রেমিক, একটা মানবিক দৃষ্টিভঙ্গি ছিল। আর সেই দেশপ্রেমিক দৃষ্টিভঙ্গি বা সিদ্ধান্ত তখন আরো বেশি এটা প্রো পিপল বা জনহিতকর হিসাবে এটা কিছু ফল দেখাতে পেরেছিল। কখন? যে কথাটা কমরেড বিক্রম শেষ দিকে বলেছে, বামপন্থা যখন শক্তিশালী হয়, বামপন্থা যখন সামগ্রিক রাজনীতিকে সেভাবে নিয়ন্ত্রণ করতে না পারলেও প্রভাবিত করার মতো একটা জায়গায় পৌঁছতে পারে, তখন রিজার্ভেশন হোক, আর্থিক যে নানা ধরনের সুবিধা প্রদান করা হোক, তখন সেই সরকার বাধ্য হয়, তার দৃষ্টিভঙ্গি উদার হয়। আমরা দেখেছি 2004 সাল যখন বামপন্থী 63 জন এই সাংসদের সমর্থনে আমাদের দেশের সরকার তৈরি করতে হয়েছিল, সেই কংগ্রেসকে, যে কংগ্রেসকে আমরা বুর্জোয়া বলি বা এখনো বুর্জোয়াই বলি আমরা, কিন্তু সেই বুর্জোয়া সরকারই রেগা আইন প্রণয়ন করতে হয়েছে, বন অধিকার আইন প্রণয়ন করতে হয়েছে, রাইট টু ইনফরমেশন আইন আনতে বাধ্য হয়েছে, ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছে। সেই সরকারেই যে সারা পৃথিবীর অর্থনীতি যখন ডুবে যাচ্ছিল 2008 সালে ভারতবর্ষের বামপন্থীরা ভারতবর্ষের সরকারকে ওই আমেরিকার পথ ধরে, ইউরোপের পথ ধরে, যেন আমাদের দেশের ব্যাংক, বিমা, রাষ্ট্রায়ত্ত কোম্পানি এগুলি সব তার শেয়ার বিক্রি করতে দাও, এটা করতে দেয়নি চিদম্বরমকে। এ সুযোগ দেওয়া হয়নি ডক্টর মনমোহন সিংকে। আমাদের অর্থনীতি সেখানে বেঁচে যায়। যদি বামপন্থী না থাকতো, আমাদের দেশের চেহারা আরো করণ থেকে আসলে করণতর হতো। তো আজকে সেই বামপন্থীদের সংসদে বা বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোতে, একটা রাজ্য কেরালা বাদে অন্য রাজ্যগুলো আমাদের উপস্থিতি কম। তো সেই জায়গায় আজকে সারা দেশের শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ যেমন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, আর সংখ্যালঘু, দুর্বলতর, পশ্চাৎপদ অংশের মানুষ যারা, তাদের উপরে এই আক্রমণটা ব্যাপকতর হয়েছে। বর্তমান সরকার আমাদের বাজেট ব্যবস্থাতে এসসি কম্পোনেন্ট প্ল্যান বা এসসি প্ল্যান, সাব প্ল্যান, এসটি সাব প্ল্যান এগুলো সব তুলে দিয়েছে। স্লোগান খুব সুন্দর, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, अच्छे दिन, অমৃতকাল, আত্মনির্ভর ভারত, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, সব ঠিক আছে। আশাকে পোশাকে একেবারে সব দিক থেকে একেবারে যেন ভারত এটা ওই মহাভারতের যুগে আছে। কিন্তু দৈনন্দিন জীবনের চেহারাটা কি?
শুধু তফসিলি না, আদিবাসীরা না, সমস্ত অংশে শ্রমজীবী মানুষ, তাদের উপরে বহুমুখী আক্রমণ নেমে আসছে। কাজে সেই জায়গায় আজকে দলিত শোষণ মুক্তি মোর্চার সাথে যারা যুক্ত যে সমস্ত সংগঠন, ত্রিপুরাজ্যের মধ্যে তফসিলি জাতীয় সমন্বয় সমিতি হোক বা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ, তার সাথে যুক্ত সমস্ত আমাদের দেশে আদিবাসী সংগঠন, হ্যাঁ, তাদের কিছু নিজস্ব অধিকার, নিজস্ব পরিচিতির বিষয়ে, তাদের ভাষা, সংস্কৃতি এবং জাতিগত, পেশাগত এ সমস্ত কিছু অধিকার, এগুলো প্রতিষ্ঠার জন্য লড়াই হবে। কিন্তু পাশাপাশি যদি গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলনকে যদি বিকশিত না করা যায়, আমরা দলিতরা, আদিবাসীরা, সংখ্যালঘুরা যতই আমাদের অস্তিত্বের লড়াই করি না কেন, এগুলো কথার কথা থেকে যাবে। ধর্মের নামে, শ্রেণীর নামে ভাগ বাটোয়ারা করে এই কায়েমি স্বার্থ ভারতীয় জনতা পার্টি, আরএসএস, যারা নয়া ফেসিবাদী তার চরিত্র নিয়ে আজকে আমাদের দেশের সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ কাঠামো সবকিছুকে তছনছ করে দিয়ে আজকে এই দেশের একচেটিয়া পুঁজি এবং ওই আমেরিকার গোলামে আজকে পরিণত করে দিচ্ছে। আপনারা দেখেছেন গতকাল পরশুদিন যে ভারত আমাদের বিদেশ থেকে তেল কিনতে হয়, পারমিশন দিচ্ছে আরেক দেশের রাষ্ট্রপতি। কালকে এমন হবে ভারতের কৃষকরা কোন দেশ থেকে কি বীজ কিনবে এটাও ঠিক করে দেবে তারা। এরপর আমাদের দেশের কি শ্রমিক, কি কৃষক, তাদের উৎপাদিত পণ্য কোথায় বিক্রি হবে, তার দাম কি হবে, কত হবে, আমরা কত খাবো, সবই ঠিক করে দেবে। তাদেরই অনুসারী বা সেই দল আজকে ত্রিপুরা সরকার চালাচ্ছে। আমি বিস্তারিত বলবো না, এখানে কমরেড সুদন দাস বলেছেন এবং আমরা প্রত্যেকেই গত 8 বছর ধরে আমরা তার সাক্ষী। হ্যাঁ, এ রাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, এটা তো ঘটনা যে একটা ভিন্ন দলের সরকার যদি কোনো রাজ্যে হয় আর কেন্দ্রের সরকারটা যদি অন্য দলের সরকার হয়, তার কাছে 1 টাকা হোক বা লাখ টাকা বা কোটি টাকা সবকিছুই আমাদের খুবই অনুনয় বিনয় করে আমাদের চাইতে হয়। অধিকার যাই থাক না কেন, আমাদের দেশে তো সাংবিধানিক অধিকার, সব দল, আমরা বামপন্থীরা যেরকম ভাবে এটাকে শ্রদ্ধা করি, সেটা করে না। তো সেদিক থেকে এরা একটা কথা বলে, ডাবল ইঞ্জিনের সরকার। দিল্লি যে দলের সরকার, রাজ্যে সে দলের সরকার হয় যদি হয়, তাইলে আমাদের দাবি দাওয়া চাইতে, আমাদের আবদার জানাতে সহজতর হবে। একটা দিক তো ঠিক, আমরা যখন ত্রিপুরা রাজ্য সরকার চালাতাম, আমরা যারা মন্ত্রী সাংসদ ছিলাম, এ রাজ্যের ন্যায্য কিছু চাইতে, যা সাংবিধানিকভাবে একটা অঙ্গরাজ্য, একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার। উত্তরপ্রদেশ, বিহারের মানুষের যদি অধিকার হয়, এটা ত্রিপুরাজ্য মানুষের অধিকার। কিন্তু তারপরও দিল্লিতে যখন মনমোহন সিং সরকার বা তার আগের সরকারগুলো ছিল, এরপরে মোদী প্রধানমন্ত্রী হয়ে আসলেন, আমরা আমাদের রাজ্যে কিছু বিষয়ে আলোচনা করতে গেলে পরে 3-4 দিন আগে, আমরা যখন সাংসদ ছিলাম, কমরেড জন্না দাস, আমি, কমরেড শঙ্কর দত্তরা, একই পার্লামেন্টে আমরা, তারা একদিকে, আমরা একদিকে বসি,
কিন্তু চট করে ফোন তোলে মন্ত্রী সাহেব আমরা আসব, সে সুযোগ ছিল না। মন্ত্রীর দপ্তরে আগেই স্লিপ পাঠাতাম, তাদের সহায়কদের কাছে ফোন টোন করে, ভাই মন্ত্রী সাহেবকে আজকে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাও, রাজ্যের মন্ত্রী হিসাবে হোক বা সাংসদ হিসাবে। তারপর তিনি দয়া করে যদি সময় টময় দেন তখন তারপরে কথা বলা, তাও তার মতো করে, আমাদের মতো করে তাকে বোঝানোর জন্য সেরকম ভাবে তিনি সময় দিতেন না। তো সেদিক থেকে এক দলের সরকার, আপনারা দেখছেন এই রাজ্যের মন্ত্রীরা মাঝে মধ্যে দিল্লিতে যান, একই দিনে প্রায় 9-10 জন মন্ত্রীর সাথে ছবি টবি তুলে একবার ত্রিপুরার যে মানুষকে একবার বোঝানোর চেষ্টা করেন। বাহ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা দিল্লিতে একসাথে একই দিনে 10 জন মন্ত্রী দেখা করেছেন, আবার কিছু লিখেও দেন পত্র পত্রিকাতে, এত হাজার কোটি টাকা, এতগুলি প্রকল্প এসছে। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে তাদের এত ছবি, এত প্রচার, এত বিজ্ঞাপন, তার প্রতিফলন কি আমাদের রাজ্যের মানুষের দৈনন্দিন জীবনে, আমাদের আর্থিক অবস্থায়, আমাদের রাজ্যের পরিকাঠামোর উন্নয়নে, আমাদের রাজ্যের কর্মসংস্থানের বিকাশে, আমাদের রাজ্যের যারা দুর্বল তলের অংশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করার প্রশ্নে আমরা ইতিবাচক পরিবর্তন দেখি, তার ঊর্ধ্বগতি দেখি? ঊর্ধ্বগতি দেখি না, আমরা এটা যে নিম্নগতি দেখি, অর্থাৎ এটার ক্রমশ ক্রমশ আমাদের সে প্রাপ্যতা, আমাদের সে অধিকার, এটা চাকরি পাওয়ার ক্ষেত্রেতে হোক, ভূমি বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রেতে হোক, চাষাবাস করা, ব্যবসা বাণিজ্য করা, সব দিকে হোক, যে ক্রমশ যারা গরিব তারা বঞ্চিত হচ্ছে, এবং তার মধ্যে যারা সামাজিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া, তারা আরো বেশি বঞ্চিত হচ্ছেন। এটাই আজকে ত্রিপুরাজ্যের দস্তুর। ত্রিপুরাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যখন ছিল, ত্রিপুরাজ্যের সব জলাশয় যারা মৎস্যজীবী তাদের জন্য কোঅপারেটিভ করে, এদের হাতে লিজ দিয়ে তুলে দিয়ে, শুধু লিজ দেওয়া না, সেই জলাশয়ে কিভাবে চাষাবাদ করবে তার কারিগরি, আর্থিক পুঁজি ইত্যাদি দিয়ে, আবার তাদের উৎপাদিত পণ্য কিভাবে লাভজনক দরে বিক্রি করবে। তো আজকে হ্যাঁ, যিনি মৎস্যমন্ত্রী বা তফসিল জাতি মন্ত্রী, তিনি একজন তফসিলি বিধায়কই হয়েছেন, সুধাংশু দাস, কিন্তু তিনি তফসিলি বলে, হয়তোবা তিনি এরকম একটা মৎস্যজীবী পরিবারের সদস্য হতে পারে, কিন্তু বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়েতে এই মৎস্যজীবীরা, তফসিলিরা বা অন্য গরিবরা যে সুবিধা পেতেন, যে নিরাপত্তা পেতেন, চাকরি বাকরির ক্ষেত্রেতে তাদের জন্য যে রিজার্ভেশন ছিল, সেই ক্ষেত্রেতে 100% রুস্টার অনুসরণ করে যেরকম ভাবে তার গ্যারান্টি পেতেন, আজকে কি আছে? নাই। কারণ তিনি তফসিলি হলে তফসিলিকে বাঁচাতে পারেন না। বিকাশ দেববর্মা তফসিলি উপজাতি হলেই তিনি তফসিলি উপজাতির কল্যাণ করতে পারবেন, এখানে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে, সোর্স মানি নিয়ে ত্রিপুরার যে সর্বোচ্চ করদাতা পরিবারের মধ্যে অন্যতম হচ্ছেন বিকাশ দেববর্মাও। তিনি অল্প এই 2.5 বছরের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু ট্রাইবেলদের বিকাশ হচ্ছে না। তাইলে কোন জায়গায় দুর্বলতাটা, কোন জায়গায় আঘাতটা হেনেছে তারা, কোন জায়গায় দুর্বল করেছে
এই সামগ্রিক ব্যবস্থা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে একটা সিস্টেম তৈরি হওয়ার মাধ্যমে দুর্বলরা যে তার নিরাপত্তা পেত, যে সুযোগটা পেত, আজকে এর থেকে বঞ্চিত হওয়ার পেছনে কারণটা কি? গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলাকে দুর্বল করার মধ্য দিয়ে। তো সেই জায়গায় আমাদের সমাজ পরিবর্তন আন্দোলন, শ্রেণী আন্দোলন, এই কথাগুলো শুনেছেন আপনারা। অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য থাকবে এটা, কিন্তু আজকে সেই পথকে আরো প্রশস্ত করার জন্য, ত্বরান্বিত করার জন্য আজকের দিনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক সংগঠনের, গণতান্ত্রিক আন্দোলনের সামনে সবচেয়ে বড় কাজ গণতন্ত্র পুনরুদ্ধার করা। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে পরে তফসিলি জাতি সমন্বয় সমিতির তার সমস্ত অঙ্গ সংগঠন, সে অঙ্গ সংগঠনের সমস্ত অঞ্চল অবধি তার যে সমস্ত ইউনিটগুলো, এটাকে আরো সক্রিয় করতে হবে, সচল করতে হবে, সোচ্চার করতে হবে। আর সেই কাজটা কখন সহজতর হবে? এমনিতেই সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলন আক্রান্ত যে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, যারা 2 ক্ষেপে 35টা বছর এ রাজ্যকে শাসন করেছে, শাসন কথার মধ্যে এক ধরনের মনে হয় যেন একটু এই দাদাগিরি, শাসন মানে সেরকম দাদাগিরি না, এখন যেরকম ধরনের দাদাগিরি করছে। এই রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে একটা বিকল্প কর্মসূচি উপস্থাপন করার মধ্য দিয়ে সারা দেশের সামনে উদাহরণ হিসেবে তৈরি করেছে ত্রিপুরাজ্যকে। সেই দলই আক্রান্ত, সেই দলের নেতারা আক্রান্ত। অবলীলায় সেই দলের একজন বরিষ্ঠ নেতা, যিনি 20 বছর ত্রিপুরাজ্যের যে দক্ষতার সাথে মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন, আজকে 8টা বছর যারা নানা কথা বলার পরও নিজেদের একটা প্রতিশ্রুতি পালন করতে পারছে না, তারপর তাকে তাদের আক্রমণের নিশানা থেকে বাদ করছেন না। তো সেই জায়গাতে দলিত হোক বা আদিবাসী বা সংখ্যালঘুরা, আমরা যতটাই নিজেরা শুধু নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, এই আক্রমণের সামনে টিকে থাকা কঠিন হবে। কিন্তু এটা তখনই সে আক্রমণকে আমরা প্রতিহত করতে পারবো সামগ্রিকভাবে যদি আমাদের দৈনন্দিন জীবনের যে দাবি দাওয়া, আঞ্চলিক আমাদের বিভিন্ন দাবি দাওয়া, তার সাথে রাজনৈতিক ইস্যুতে, সামাজিক ইস্যুতে আরো ঐক্যবদ্ধ লড়াই করার মধ্য দিয়ে সেই জায়গায় যদি বৃহত্তর অংশের মানুষকে আমরা বেশি বেশি করে এক মিছিল আনতে পারি, এক ছাতার তলা আনতে পারি, তখন কাজটা সহজ হবে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.